হাসিনাকে ফেরত না দিলে প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন করবে ভারত, প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার ঘোষণা আইন উপদেষ্টার। আমরা প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি। চিঠি লেখার পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। গণহত্যাকারীদের নির্বাচনে আর দেখতে চায় না জনগণ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4 মাসের মধ্যেই সম্ভব জাতীয় নির্বাচন। অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো, মন্তব্য মির্জা ফখরুলের। অতি বিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য না করার আহ্বান। যুদ্ধ এখনো শেষ হয়নি, সবাইকে প্রস্তুত থাকতে হবে, বরিশালে জামায়াত আমির। মনোমালিন্য ভুলে চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ। এবং সাবেক প্রতিমন্ত্রী চুমকি এবং জাকিরের বিরুদ্ধে দুদকের মামলা, বেনজিরের রিজোর্টে কর ফাঁকির তথ্য প্রমাণ পেয়েছে এনবিআর। দর্শক, সংবাদপত্র শুনছিলেন কেএসটিএমটি বার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানসিয়া চুথি। আমিও তো টাকা রাখি কিন্তু আবার উঠেই খাই ফেলাই, তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। জানাবো বিস্তারিত। গণহত্যা মামলার আসামি শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে বলে আশা করছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। না দিলে ভারত প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন করবে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে যাবে বাংলাদেশ। শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট নিয়েও কথা বলেন উপদেষ্টা। এ সময় ফেব্রুয়ারির মধ্যে গায়েবী সব মামলা প্রত্যাহার করা হবে বলে জানান তিনি। এ বিষয়ে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ সহ সমসাময়িক নানা বিষয়ে মঙ্গলবার বিকেলে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিচারক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, এখন থেকে বিচারক নিয়োগ হবে দক্ষতা এবং দল নিরপেক্ষতার ভিত্তিতে। পিপিরা অনেক সময় অভিযোগ আসে, কিছু সময় অভিযোগ আসে যে পিপিরা যেহেতু দলীয়ভাবে নিয়োগ হন এই জন্য অনেক সময় ওনারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে না, রাষ্ট্রের পক্ষে ভূমিকা পালন না করে ক্ষমতাসীন দলের পক্ষে ভূমিকা পালন করেন। এই প্রবলেমের সলিউশন হচ্ছে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস প্রণয়ন করা, প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যে আমরা আইন তৈরির কাজ শুরু করেছি, অনেক দূর এগিয়ে গেছে। সম্ভবত 1 মাসের মধ্যে এটা আমরা করতে পারবো। সাইবার সিকিউরিটি আইনে করা 113টি মামলা প্রত্যাহার করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, 2 সপ্তাহের মধ্যে মত প্রকাশের স্বাধীনতা সংক্রান্ত সব মামলা ও ফেব্রুয়ারির মধ্যে সব গায়েবী মামলা প্রত্যাহার করা হবে। 332টি স্পিচ অফেন্সের মধ্যে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে ইতিমধ্যে 113টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা করছি আগামী 2 সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে। শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন করবে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে যাবে বাংলাদেশ। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট নিয়েও কথা বলেন আইন উপদেষ্টা। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি, আরও কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। এছাড়া বিয়ের ক্ষেত্রে ট্যাক্স প্রত্যাহারের পাশাপাশি কাবিননামায় কুমারী শব্দ প্রত্যাহারের কথাও জানান ডক্টর আসিফ নজরুল। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। কোনো অসৎ উদ্দেশ্যে নয়, নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই সংস্কার প্রস্তাবনা দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, জানালেন কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় 4 মাসের মধ্যে নির্বাচন সম্ভব। গণহত্যাকারী ও মানবাধিকার লঙ্ঘনকারীদের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। শিউরি রায় রিপোর্ট। মঙ্গলবার সকালে আগারগাঁ ইসি ভবনে আরএফআইডি টকের আয়োজন করে নির্বাচন কমিশন বিটের সংগঠন। এতে অংশ নেয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, কোনো অসৎ উদ্দেশ্য নয়, নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে নির্বাচন ব্যবস্থায় সংস্কারের প্রস্তাব করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় 4 মাসের মধ্যেই নির্বাচন সম্ভব বলেও মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। ভবিষ্যতে আমাদের নির্বাচনী ব্যবস্থাটা শক্ত ভিত্তির উপর দাঁড়াবে এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাও কার্যকর করার পথ সুগম হবে।
তো সেই অবস্থায় 4 মাসের মধ্যে নির্বাচন হয়তো সম্ভব হবে। অতীতের পুনরাবৃত্তি আর কেউ চায় না। এছাড়া কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে কি নিবে না সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের বলেও জানান বদিউল আলম মজুমদার। নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্ত নেবে। এই সিদ্ধান্ত নেওয়ার এবং এই তথ্য ওই যে এইসব আমার নাই এবং এটা আমার এখতিয়ারের বাইরে। মানবাধিকার লঙ্ঘন করেছে, খুন করেছে, গুম করেছে, তাদেরকে নীতি নির্ধারণের ব্যাপারে আবার দায়িত্বে আসা, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। এই সময় নির্বাচনী অঙ্গনকে দুর্বৃত্তায়ন মুক্তের অঙ্গীকার করেন তিনি। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো। আর দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী বলেন, দেশ স্বাধীনের পর 90% সংস্কার বিএনপি করেছে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিমগাছ রোপণ কর্মসূচি পালন করে জিয়াউর রহমান স্মৃতি ফাউন্ডেশন। কর্মসূচিতে উপস্থিত হয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আওয়ামী লীগকে যারাই পুনর্বাসন করতে চেয়েছে তারাই ধ্বংস হয়েছে। আওয়ামী লীগকে যারা উপকার করতে গেছে প্রত্যেকের ক্ষতি হয়েছে। এদিকে দুপুরে যশোরের এক মত বিনিময় সময় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশ স্বাধীনের পর বিএনপির হাত ধরেই 90% সংস্কার হয়েছে। বলেন, সংস্কার শেখার জন্য বিএনপির কাউকে দরকার নেই। বাংলাদেশের অর্থনীতি আজকে যেখানে এসেছে, আমি বিস্তারিত বললে অনেক সময় লাগবে, এটা বিএনপির সংস্কারের কারণে। আমরা একটা শক্তিশালী অর্থনীতি সৃষ্টি করতে পেরেছি, বেস সৃষ্টি করতে পেরেছি। সুতরাং বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারো কাছ থেকে সবক নেওয়ার দরকার হবে না ইনশাআল্লাহ। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় উপস্থিত হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের এমন রাজনৈতিক পরিস্থিতিতে কোনো হঠকারিতা করা যাবে না। আর অতি বিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করে এমন কিছু করা ঠিক হবে না। হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরও অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না। নৈরাজ্য সৃষ্টি করাটা বোধহয় ঠিক হবে না। এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। এমন কিছু আমরা করব না যেখানে আমরা আরও নৈরাজ্যের সৃষ্টি করে আরও বিপদ আমরা যেন দেখে না আনি। এ সময় তিনি আরো বলেন, নির্বাচিত সরকার ছাড়া সব সমস্যার সমাধান সম্ভব নয়। তাই ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দেওয়ার আহ্বানও জানান তিনি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ সরকারের পতনের পর বরিশালের সবচেয়ে বড় কর্মী সম্মেলন করেছে জামায়াত। দীর্ঘ সংগ্রামের পর এ মিলন মেলায় আগামী নির্বাচন সামনে রেখে নানা নির্দেশনা দেন নেতারা। আর যুদ্ধ এখনো শেষ হয়নি জানিয়ে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান জামায়াত আমির। এর আগে চরমোনাই মাদ্রাসা দরবারে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। দীর্ঘ মনোমালিন্য ঘুচিয়ে দেশের জন্য এক হয়ে কাজ করার কথা জানান তারা। শাহিন সুমনের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। নির্ধারিত সময়ের আগেই দুপুরে জামায়াতে ইসলামীর বরিশাল জেলা ও মহানগর কর্মী সম্মেলনে উপস্থিত হন নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ হয়ে যায় নগরীর হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। আওয়ামী লীগ সরকার পতনের পর খোলা আকাশের নিচে এত বড় সম্মেলন করে আবেগ আপ্লুত ছিলেন কর্মী সমর্থকরা। সম্মেলনে বক্তারা আওয়ামী লীগের জুলুম ও নিপীড়ন তুলে ধরার পাশাপাশি জামাতকে আগামী জাতীয় নির্বাচনে জয়ী করতে কর্মীদের বিভিন্ন নির্দেশনামূলক পরামর্শ দেন। আপনার কাছে আমরা প্রত্যাশা করব, আপনি আমাদের দিকে লক্ষ্য রাখবেন, আমাদের সেই বাবুগঞ্জ মুরাদি সেতু যাতে নির্মিত হয়। এ সময় প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরং গণহত্যাকারী সিন্ডিকেট। এ সময় যুদ্ধ এখনো শেষ হয়নি জানিয়ে কর্মীদের তৈরি থাকার আহ্বান জানান তিনি। রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ
গণহত্যাকারী একটা সিন্ডিকেট। এর আগে দুপুর 1টায় বরিশালের চরমোনাই মাদ্রাসা দরবারে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় দীর্ঘ মনোমালিন্য ঘুচিয়ে এক হয়ে দেশের জন্য কাজ করার কথা জানান তারা। শাকিল মাহমুদ, দেশ টিভি, বরিশাল। আওয়ামী লীগের সাবেক দুই প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং জাকির হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংক হিসেবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সিল স্বাক্ষর জালিয়াতির অভিযোগে গণপূর্তের অফিস সহকারী তৈবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। ফজলা আদিত্যের রিপোর্ট। মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে দৈনন্দিন কর্মকাণ্ড নিয়ে ব্রিফ করেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। 12 কোটি 81 লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও 9টি ব্যাংক অ্যাকাউন্টে 30 কোটি 45 লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে দুদক। একই অভিযোগে মামলা করা হয় সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে। তার বিরুদ্ধে 5 কোটি 27 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও 9টি ব্যাংক অ্যাকাউন্টে 25 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য প্রমাণ পেয়েছে দুদক। মেহের আফরোজ সাবেক সংসদ সদস্য গাজীপুর 5 ও সাবেক প্রতিমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত প্রাপ্ত অর্থ সম্পত্তির অবৈধ উৎস গোপন আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর স্থানান্তর রূপান্তর করার অপরাধে তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। আর 5 কোটি 40 লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন এবং 6টি ব্যাংক হিসেবে 11 কোটি 43 লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে কুষ্টিয়া 1 আসনের সাবেক সংসদ সদস্য সারোয়ার জামান ও তার স্ত্রী মাহমুদা সিদ্দিকীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। সারওয়ার জাহান স্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। এদিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সিল স্বাক্ষর জালিয়াতি করে নানা অপরাধ সংগঠনের অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের অফিস সহকারী তৈবুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। উন্নয়ন অধিশাখা 8 গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে প্রতারণা ও জাল জালিয়াতির সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আজকে গ্রেফতার করা হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের মালিকানাধীন গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। অভিযানে মিলেছে বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকির তথ্য। আরও কয়েকটি দপ্তরের তথ্য নিয়ে দেয়া হবে পূর্ণাঙ্গ প্রতিবেদন। এরপর ব্যবস্থা নেবে কর অফিস। সহকর্মী জাবেরুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন আপন অপু। গোপালগঞ্জের বৈরাগীটোল গ্রামে 621 বিঘা জমির উপর নির্মিত সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক, যার মালিক পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ। রিসোর্ট ও অন্য স্থাপনা মিলে ওই এলাকায় 1400 বিঘা জমি বেনজিরের দখলে। মঙ্গলবার বেলা 12টার দিকে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসির 15 সদস্যের একটি দল রিসোর্টটিতে অভিযান চালায়। বেনজিরের সম্পদ বিবরণীতে দেয়া তথ্য যাচাই করতেই এই অভিযান চালায় সিআইসি। পার্কের বিভিন্ন অফিস কক্ষের কম্পিউটারের হার্ড ডিস্ক ও ফাইলপত্র যাচাই বাছাই করে মিলেছে বিপুল পরিমাণ করফাকির সত্যতা। সাভানা ইকো রিসোর্ট সম্পর্কে আমরা একটু তদন্তে এসেছিলাম এবং তদন্ত এবং অনুসন্ধানের মাধ্যমে আমরা সুনির্দিষ্ট কিছু করফাকির তথ্য পেয়েছি। ভ্যালুয়েশন তথ্য পাওয়ার পরে আমরা বলতে পারবো যে করফাকির পরিমাণটা এক্স্যাক্টলি কত, কিন্তু তার আগে বলে নিই যেটা হচ্ছে করফাকির একদমই সুনির্দিষ্ট কিছু তথ্য আমাদের হাতে এসেছে। স্থানীয়দের দাবি, হিন্দু সম্প্রদায়ের লোকজনের জমি দখল করে বানানো হয় সাভানা রিসোর্ট। লিখিত অভিযোগ পেলে এ বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিআইসি। প্রতিষ্ঠানের যত ধরনের ইনভেস্টমেন্ট আছে আরও কয়েকটি দপ্তর থেকে চলছে তথ্য সংগ্রহ। সব নথি পর্যালোচনা করে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে কর অফিসকে, পরে ব্যবস্থা নেবে তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রথম দক্ষিণ এশীয় দেশ হিসেবে চীনের সঙ্গে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত করেছে বাংলাদেশ। চীনের কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মঙ্গলবার সকালে বেইজিংয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন। চীন বাংলাদেশের সঙ্গে ঐতিহ্যগত
মৈত্রীর ভিত্তিতে কৌশলগত যোগাযোগ জোরদার, বাস্তব ভিত্তিক সহযোগিতা সম্প্রসারণ এবং অংশীদারিত্বের সম্পর্ককে এগিয়ে নিতে ইচ্ছুক। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্থাপিত 3টি বিশ্ব উদ্যোগে গুরুত্ব আরোপ করে এবং বেইজিং এর সঙ্গে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে সমন্বয় জোরদার করতে ইচ্ছুক। সৌদি আরবগামীদের মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক এমন ভুল তথ্যে সকাল থেকে স্কয়ার হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। জানান, এজেন্সিগুলোর ভুল তথ্যের কারণেই হয়রানির শিকার হয়েছেন তারা। মঙ্গলবার সকাল 10:30টার পর প্রায় 300 প্রবাসী পান্থপথে স্কয়ার হাসপাতালে টিকা নিতে আসেন। এ সময় টিকা মজুদ না থাকায় রাস্তা আটকে বিক্ষোভ করে তারা। এতে সড়কে যানজট সৃষ্টি হয়। পরে মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ ভবনের সামনে যায় প্রবাসী কর্মীরা। এ টিকা শুধু ওমরা ও ভিজিট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। প্রবাসী কল্যাণ কর্তৃপক্ষ এমন তথ্য জানালে আন্দোলন স্থগিত করেন তারা। জানান, এজেন্সি ও হাসপাতালের গাফলতির কারণে এমন ভোগান্তিতে পড়েছেন প্রবাসীরা। উমরা ভিসায় যাবে অথবা যে কোনো ভিসায় উমরার উদ্দেশ্যে যাবে অথবা ভিজিট ভিসায় সৌদি আরব যাবে, বাংলাদেশিদের জন্য মেনিনজাইটিসের টিকাটা ম্যান্ডেটরি। স্কয়ার মেডিকেলে ভ্যাকসিন আছে বলার পরও 2-3 বার ঘুরে গেছে। 2-3 দিন ঘুরাই দেওয়ার পর আজকে মোটামুটি যারা আসছে তারা সবাই ডেট দিছে দেখে আসছে। 10 দিন আমরা ভ্যাকসিন না নিতে পারলে আমার টিকিটটা মিস হয়ে যাবে। দীর্ঘ 17 বছর পর পুনরুদ্ধার করা হলো জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বরাদ্দ দেয়া সাংবাদিকদের 7 একর জায়গা। সকালে রাজধানীর পল্লবীর ঝিলপাড় বস্তি উচ্ছেদের মাধ্যমে জায়গাটি দখলমুক্ত করে ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে গড়ে তোলা সাবেক এমপি ইলিয়াস মোল্লার গরুর খামারও গুড়িয়ে দেয়া হয়। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। 2006 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে পল্লবীর ঝিলপাড়ে প্রায় 300 সাংবাদিক পরিবারের আবাসন গড়ে তুলতে ঢাকা সাংবাদিক সমবায় সমিতিকে 7 একর জায়গা বরাদ্দ দেয় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ঢাকা 16 আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লার অনুসারীরা জায়গাটি দখলে নেয়। একাংশে বস্তির জায়গা রেখে অন্য অংশে গড়ে তোলে গরুর খামার। 7 একর জায়গায় বস্তি, দোকান ও অস্থায়ী মার্কেট করার পর সেখানে অবৈধ বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগেরও ব্যবস্থা করা হয়। ভাড়া বাবদ প্রতি মাসে আদায় করা হতো লাখ লাখ টাকা। সময় দেওয়ার পরেও সরে না যাওয়ায় গুড়িয়ে দেওয়া হয় বস্তির হাজার হাজার ঘর। আগে ভাগে যারা আসবাবপত্র সরিয়ে নিতে পারেননি তাদের ঠাঁই হয় সড়কের দুপাশে। কেন গিয়ে ঘর লইছি, আবার মালিক আল্লাহ লইয়া আইছি, আজ ভাঙ্গা দিছি। আমরা 3000 টাকা ভাড়া দিতাম, ওটার থেকেই পানি, গ্যাস বিল, কারেন্ট বিল সব ওটার থেকেই যেত। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করায় ক্ষোভ জানায় বস্তিবাসী। আমরা যে বর্তমানে যে কষ্টে আছি, এরকম কষ্টের আর কোনো শেষ নাই। এই বস্তিতে ভাঙবে আমরা জানি না, এবং সব শেষ। আমরা লিশ খেয়ে গেছি। এই এলাকায় 30 বছর আমি। দীর্ঘ 17 বছর পর জায়গা পুনরুদ্ধার করতে পেরে অন্তর্বর্তী সরকারের প্রধানকে ধন্যবাদ জানায় সাংবাদিক নেতারা। নিয়মিত এই জমির যে সমস্ত রাজস্ব, যে ধরনের ট্যাক্স আছে, রাষ্ট্রীয় নিয়ম, সবগুলি আমরা পরিশোধ করে যাচ্ছি। 17 বছর আমরা এটা আসতে পারি না, এখানে হলো রাজনৈতিক কারণে। ইউনূস সরকারের কাছে আমরা কৃতজ্ঞ, বিশেষ করে গৃহায়ণ কর্তৃপক্ষকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা উদ্যোগ নিয়ে আমাদের জায়গা আমাদেরকে বুঝাই দিচ্ছে। এ সময় অবৈধভাবে গড়ে তোলা ইলিয়াস মোল্লার গরুর খামারটিও উচ্ছেদ করে দেয় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদরাত। আন্তর্জাতিক আইন না মেনে জয়পুরহাটের 5 বিবি সীমান্তে বেড়া নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে বিএসএফ এর বিরুদ্ধে। খবর পেয়ে বিজিবি কাজ বন্ধ করার পর দুপুরের দুপক্ষের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। বিজিবি ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে উচনা ঘুনাপাঠা 281 পিলার এলাকায় ভারত সীমান্তের কিছু অংশে বাঁশ দিয়ে বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। এলাকাবাসী বিজিবিকে খবর দিলে তাদের হস্তক্ষেপে বন্ধ হয় কাজ। জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, বিজিবির হাটখোলা ক্যাম্প কমান্ডারের সঙ্গে বিএসএফ এর পতাকা বৈঠক হয়েছে। এ সময় বেড়া তুলে নিয়ে যাবে বলে আশ্বস্ত করেছে বিএসএফ।
বিজিবির পক্ষ থেকে বিএসএফকে লিখিত প্রতিবাদ পাঠানো হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। বিহিত না, আমরা তো আসে দেখলাম যে ঘিরা আগেই ফেলে রাখছে, আসার পর তো আর ঘিরা না, আর ঘিরেছে না, আসার পর ঘিরে এই পর্যন্ত মানে অনেকটুকু ঘিরছে, ঘিরা পর আমরা আসার পর তারপর আর না ঘিরে ওরা উঠাই চলে গেছে। সন্ধ্যাবেলা লাইট আবার বন্ধ করেছিল, বন্ধ করার পর সকাল থেকে শুনতেছি ঘিরতেছে, তারপর আমাদের বিজিবির লোকেরা বাধা দিচ্ছে। ভোরবেলার টাইমে তার কাটা দিয়ে ঘিরেছে ওরা, তখন আবার বিডিআররা এসে বাধা দিতে। পলিথিনের বিকল্প বহুকাল আগে থেকেই ব্যবহার হয়ে আসছে, তাই সবাই সচেতন হলে পলিব্যাগ বন্ধ করা সম্ভব বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধকরণ কার্যক্রমে স্বেচ্ছাসেবকদের সনদ বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, পলিথিন উৎপাদন শ্রমিকরা মানবেতর পরিবেশে কাজ করলেও তা নিয়ে সোচ্চার নয় কারখানা মালিকরা। পলিথিন ব্যাগ বন্ধ না হলে পরিবেশ রক্ষা সম্ভব হবে না উল্লেখ করে ঢাকার বাইরে সরবরাহ ঠেকাতে পুলিশকে নির্দেশনা দেয়া আছে বলেও জানান উপদেষ্টা। স্ট্র খেতে লাগে কেন? একটু ফ্যাশন করে কোকটা টান দাও, তার দরকার নাই তো বাবা। এই স্ট্রটা 100 বছরের পৃথিবী থেকে যাবে না। আমাদের বাবারা দাদারা যেটাতে বাজার করেছেন সেটাই আমাদের বিকল্প। কোনোদিনও পলিথিন শপিং ব্যাগ যারা বানায় তারা আমার শ্রমিকের ক্যান্সার হচ্ছে বানাবো না এই কথাটা বলে না। তুমি যখন ব্যবসাটা বন্ধ করতে বলবা তখন শ্রমিক স্বার্থটা নিয়ে তোমার সামনে চলে আসবে। বিভিন্ন পণ্যের উপর ভ্যাট ট্যাক্স আরোপ করা হলেও বাজারে তেমন প্রভাব পড়েনি বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জানান, কিছু পণ্যের ক্ষেত্রে ভ্যাট আরোপের বিষয়ে আগামী বাজেটে সমন্বয় করা হবে। মঙ্গলবার সচিবালয়ে সরাসরি সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা জানান। বিস্তারিত জানাচ্ছেন নাফিয়া ফরজানা। আওয়ামী লীগ সরকার পতনের পর টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে সম্প্রতি বেশ কিছু সেবা ও পণ্যের ভ্যাট ও কর বাড়ানো হয়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, ভারী হয়েছে খরচের পাল্লা। এ অবস্থায় কিছু পণ্যের ভ্যাট বাড়লেও বাজারে এর প্রভাব পড়েনি বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন। ভ্যাটে যেগুলি বাড়িয়েছি কি একেবারে দ্রব্যমূল্যের উপরে হিসাবে ওষুধের কম, আপনার এসে এবং আইএসপি 0 করে দিয়েছি। আর বাজেটের সময় আমি বলেছি যে এখন ভ্যাটের ব্যাপারটা দেখেছি, কিন্তু বাজেটে যে মেইন যেগুলো থাকবে ট্যাক্সগুলো সেখানে আমরা ওটাকে আরো ভালোভাবে সমন্বয় করবো, সেটা হলো মেইন ইনস্ট্রুমেন্ট আমার। এদিকে সাশ্রয় মূল্যে খোলা বাজারে পণ্য বিক্রি নিয়ে দুঃখ সংবাদ দেন অর্থ উপদেষ্টা। জানান, চাল, ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্য বিক্রি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এইটা আবার একটা ইস্যু আছে, একেবারে যে সাধারণ মানুষ এত সাবসিডাইজ রেটে দেওয়া হয়, আপনি দেখবেন অপেক্ষাকৃত ভালো লোক লাইনে দাঁড়ায়। ওইটা এখন ওই প্রেক্ষিতে ওইটা দিয়ে দ্রব্যমূল্যের যে ইস্যুটা আছে সেটাকে আপনার ইস্যু করা যাবে না। এছাড়া বর্তমানে বাজারে চালের দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। বলেন, সরবরাহ পদ্ধতিতে কিছু জটিলতার কারণে মাঝে চালের দাম বেড়েছিল। চাষাবাদে ঘাটতি মেটাতে ইউরিয়া সার আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চালের দামটা তো কিছুটা কমেছে কয়েকদিন আগে, কিছুটা অন্যগুলো মোটামুটি সহনীয় আছে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।